60% of the students in a school are boys, then the number of girls and the number of girls is 972. How many boys are there? আগে পার্সেন্টেজের টার্মে দেখো, তাহলে ছেলেদের পার্সেন্টেজ কত? বয়েজের পার্সেন্টেজ হচ্ছে 60%, তাহলে মেয়েদের পার্সেন্টেজ কত? মেয়েদের পার্সেন্টেজ অবশ্যই 40% হবে। তো তোমাকে কোশ্চেনে বলা হয়েছে যে 40% ইজ ইকুয়াল টু দেওয়া হয়েছে 972, ঠিক আছে? তাহলে তোমাকে চেয়েছে যে হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দ্য স্কুল, তাহলে তোমাকে চাওয়া হয়েছে যে কত কে আছে, ছেলে আছে। কেউ যদি এটা মনে মনে করতে পারো তাহলে এটা আরামসেই হয়ে যাবে, না আরও সহজে 972 অর্ধেক করব, সেটা যোগ করে দেবো, ঠিক আছে? তো এখানে মেবি অ্যান্সারে মনে হচ্ছে ভুল আছে নাকি, দেখে নিচ্ছি একবার। তাহলে আমাদের 40% ইজ ইকুয়াল টু এটা আছে, তাহলে 1% ইজ ইকুয়াল টু আসবে 10% ইজ ইকুয়াল টু বার করছি। 10% ইজ ইকুয়াল টু এটাকে 4 দিয়ে ডিভাইড করতে হবে, 972 ডিভাইডেড বাই 4, তাহলে 60% ইজ ইকুয়াল টু কী হবে? 6/4 ইন্টু 972, এটা 2, যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে আমাদের 4×2 8, 9×2 18, 6×2 12, ঠিক আছে? এবার যদি এটাকে কাটাকাটি করি তাহলে আমাদের কি আসবে যে 3×4 12, 3×6 18, অনেক কটা লাস্টে 8 আছে, 3×4 12, 3×4 18, 8 বসার থেকে 1, 3×9 27, আর 28-এর 8 বসে, আর 3×4 12, আর 12 আর 2 15, 14, 1488। তো 1458 আছে, আমাদের কি কোথাও আমার গুণে ভুল হলো? 3×9 318, 8 বসে, তার থেকে 1, 3×9 27, আর 1-এ 28, এর 8 বসে। আমার কি কোথাও ভুল হলো? 3×6 4×2 8 থাকলে হচ্ছে 17, 9 8 8 8, সরি 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 58, ওখানে ভুল হয়েছিল, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা গেল, খুবই সোজা অঙ্ক ছিল। বেশ, আমাদের এবার আসছি, ব্যাক করি কিছু অঙ্কে। তো পপুলেশনের অঙ্কটাতে আসছি। পপুলেশন অঙ্ক আসার আগে, আগের দিন আমি যেখান থেকে অঙ্ক ছেড়ে এসেছিলাম, যে কিছু কিছু অঙ্ক ছিল বলেছিলাম যে সুন্দর করে বোঝাতে হবে, তো সেইগুলোতে আজকে শুরু করব। বেশ মজার অঙ্ক আছে। দেখো, বলা আছে গিরিধর স্পেন্ড 50% অফ হিজ মানি। অঙ্কটা তোমরা সবাই পড়ে নাও, আমি টেক্সটটা একটু বড় করে দিই। আমাকে এটা বলা হয়েছে, যে মিস্টার গিরিধর স্পেন্ড 50% অফ হিজ মানি of his monthly income on household items, and out of the remaining he spent 50% on transport, 25% on entertainment, and 10% on sports, and remaining amount is 900 saved. What is Mr. Giridhar's monthly income? তো আমাদের আগে দেখো, মিস্টার গিরিধর যদি ধরো 100 টাকা ইনকাম করে, তাহলে বলা হয়েছে 50% অফ হিজ মান্থলি ইনকাম অন হাউসহোল্ড আইটেমস। তাহলে এখানকার 50% কি হচ্ছে? হাউস হোল্ড আইটেমের জন্য সেভ হচ্ছে ওর। তাহলে বাকি পড়ে থাকলো কত? বাকি পড়ে থাকলো 50%, ঠিক আছে? এবার পরের সেন্টেন্সটা দেখো, আউট অফ দ্য রিমেনিং হি স্পেন্ডস 50% অন ট্রান্সপোর্ট। তাহলে আমাদের পড়ে আছে 50 টাকা, এই 50 টাকার 50% ওর ট্রান্সপোর্টে খরচা হবে, 25% এন্টারটেনমেন্ট। এই যে পার্সেন্টেজগুলো বলেছে, এগুলো কিন্তু মেন ইনকামের বলা হয়নি, মেন ইনকামের নয়। যে টাকাটা পড়ে থাকলো সেই টাকাটার 50%। বুঝলাম কেসটা? এই অঙ্কটাতে অনেকের কনফিউশন থাকে। তো এখানে রিমেনিং 50%-এর 50%, মানে এই 50-এর 50% ওর কাছে কি হচ্ছে, যে একটা ফান্ডে খরচা করছে ট্রান্সপোর্টে। তাহলে এই যে রিমেনিং থাকলো, রিমেনিংয়ের 50% ওর হাতে পড়ে আছে, তার 25% এন্টারটেনমেন্টে, তার 10% হচ্ছে স্পোর্টে। তাহলে দেখো 50% যেটা খরচা করেছে
সেটা কিসে? এন্টারটেনমেন্টে, এই ট্রান্সপোর্টে। 25% এন্টারটেনমেন্ট, 10% হচ্ছে স্পোর্টে। তাহলে 50, মানে এই 50-এর মধ্যে 50 খরচা করে দিয়েছে, 25 খরচা করে দিয়েছে, 10 খরচা করে দিয়েছে। তাহলে পড়ে আছে কত? 50, 10-এ 75, 75 আর এই 50, 25 হচ্ছে 75, 75 আর 10-এ 85। তাহলে ওর কাছে 15% পড়ে থাকার কথা। কার 15%? এই 50-এর 15%। তাহলে বলা হচ্ছে যে এই 50-এর 15% পড়ে আছে, এই 50-এর 15% পড়ে আছে, এটা সমান বলা হচ্ছে যে 900। এটা আমার কোশ্চেনে যেটা বলা ছিল সেটাকে ভাঙলে এই দাঁড়াচ্ছে। তবে আর একবার বলে দিচ্ছি প্রথম থেকে, যে ওর কাছে 100% ছিল, 100%-এর মধ্যে 50% হাউস হোল্ড আইটেমে খরচা করেছে, বাকি যে 50% পড়ে আছে সেখান থেকে 50% খরচা করে দিয়েছে হচ্ছে ট্রান্সপোর্টে, সেখান থেকে 25% খরচা করে দিয়েছে হচ্ছে এন্টারটেনমেন্টে, সেখান থেকে 10% খরচা করে দিয়েছে হচ্ছে স্পোর্টসে। তাহলে এই এর কত পার্সেন্ট সেভ করেছে? যে এইটার, এই অ্যামাউন্টের 15%ও সেভ করেছে, সেটা ইজ ইকুয়াল টু ওর কাছে 900 বলা আছে কোশ্চেন। এবার বলো যে এখানে কার কার সমস্যা হলো বুঝতে। আমি অঙ্কটা পরে আসছি, আগে যেটা বুঝালাম সেটা বলো। হ্যালো, আমার কি শোনা যাচ্ছে না? না তোমরা বলছো না কোনটা? আচ্ছা, বাদ বাকি যে আছো, বাদ বাকি 9 জন আছো, তাদের মতামতটা দাও। আচ্ছা বেশ, বলে দিচ্ছি। দেখো, ওর কাছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আছে, নির্দিষ্ট পরিমাণ টাকা আছে, এই টাকাটার অর্ধেক, মানে 50% মানে তো অর্ধেক, তো আমি অর্ধেক, ওখানে আমি পার্সেন্টেজে আসছি না, এই টাকাটার একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ ও একটা পারপাসে খরচা করলো, ওর পড়ে থাকলো আর একটা জায়গায় নির্দিষ্ট পারপাস, মানে অন্য পারপাসের জন্য কিছু পরিমাণ টাকা পড়ে থাকলো। তো সেই টাকাটার মধ্যে বলা হচ্ছে যে ট্রান্সপোর্টে একটা খরচা করা হয়েছে, এন্টারটেনমেন্টে একটা খরচা করা হয়েছে, আর স্পোর্টসে একটা খরচা করা হয়েছে। তাহলে সেখান থেকে একটা কিছু অ্যামাউন্টের টাকা বাকি পড়ে থাকলো, তো সেই টাকাটা আমাকে কোশ্চেনে 900 বলা হয়েছে। বুঝলাম আলটিমেট কোশ্চেনের থিমটা কি? আমি সলিউশনে পরে আসবো, আগে কোশ্চেনটা বুঝলাম কিনা সেটা দেখতে চাই। যে নির্দিষ্ট পরিমাণ টাকা ছিল, তার কিছু পরিমাণ একটা পারপাসে খরচা করেছে, বাকি যে টাকাটা ছিল তার একটা পরিমাণ এই পারপাসে, আর একটা পরিমাণ ওই পারপাসে, আর একটা পরিমাণ সেই পারপাসে খরচা করলো, দিয়ে ওর হাতে অল্প কিছু টাকা পড়ে থাকলো, এইটা আমার কোশ্চেনে বলা হয়েছে। বুঝলাম এবার? হুম। এবার তাহলে এই অঙ্কটা কিভাবে করব সুন্দরভাবে। দেখো, ধরলাম ওর কাছে এক্স টাকা ছিল, এক্স টাকা ছিল, তাহলে ওর কাছে আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে? কত পরিমাণ টাকাও সেভ করেছে। তার মানে আমাদের ডিল হবে কাকে নিয়ে? সেভ করা নিয়ে ডিল হবে। ও কি খরচা করেছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। তাহলে আমরা দেখে নেব যে ও কত টাকা সেভ করেছে। তাহলে এক্স টাকার মধ্যে কি হয়েছে, এক সেকেন্ড দাঁড়াও, হঠাৎ করে ল্যাপটপটায় প্রবলেম। ঠিক আছে, দিয়েছে। হ্যাঁ, তো আমাদের এক্স পরিমাণ টাকা পড়েছিল, তো এই এক্স টাকা টোটাল ছিল ওর কাছে, দিয়ে বলা হয়েছে 50% খরচা করে দিয়েছে, স্পেন্ড 50%। তাহলে ওর কাছে পড়ে আছে কত? শুধু আমরা পড়ে থাকা টাকাগুলো নিয়ে হিসাব করব। তাহলে 50% এক্স টাকার পড়ে আছে, ঠিক আছে, 50% পড়ে আছে। এর পরের কেস কি? এটা তো এখন রিমেনিং টাকা, পড়ে থাকা টাকা। এই যে বলেছে আউট অফ দ্য রিমেনিং, আউট অফ দ্য রিমেনিং হি স্পেন্ড 50% অন ট্রান্সপোর্ট, আবারও 50% খরচ করে দিয়েছে।
25% অন এন্টারটেনমেন্ট, 25% খরচা করে দিয়েছে, 10% স্পোর্টসে খরচা করে দিয়েছে। তাহলে টোটাল খরচা কত কত করলো সেকেন্ড রাউন্ডে? টোটাল খরচাও সেকেন্ড রাউন্ডে করেছে 50%, 25% আর 10%, এটা খরচা হয়েছে। তাহলে ওর কাছে পড়ে আছে কত? ওর কাছে পড়ে আছে 50, 25, 75 আর 10, 85। তাহলে 15% ওর কাছে এই মুহূর্তে পড়ে আছে। তাহলে বলা হচ্ছে এই টাকাটার 15% রিমেনিং অ্যামাউন্ট পড়ে আছে, সেটা ইজিক্যাল টু 90 বলা হয়েছে। তাহলে এই টাকাটার 15% ইজিক্যাল টু আমার কোশ্চেনে 900 বলা হয়েছে। তাহলে এবার আমরা সলিউশন করব। এক্স ইন্টু 50% মানে ডিরেক্ট হাফ লিখে দিতে পারি, বা 50/100 দিয়ে হাফ আসবে। আর 15% মানে আমরা ডিরেক্ট 3 বাই তোমার লিখতে পারি 20। তো দরকার নেই, আমরা 15/20 লিখছি। এটা ইজিক্যাল টু আসছে 900। তাহলে এখানে কত আসবে? 6, 15, 90, 60 টাকা। এক্স ইজিক্যাল টু কত আসছে? 2 2 4, 4 6 24 আর দুটো শূন্য, 6 2 12, 12 2 24, 2400 টাকা। কিন্তু রিমেনিং ট্রান্সপোর্ট অন এন্টারটেনমেন্ট অ্যান্ড 10% স্পোর্টস অ্যান্ড রিমেনিং অ্যামাউন্ট ইজ 900। ঠিক আছে, এটা আসছে আমাদের 2400 টাকা। এটাই অ্যান্সার। ঠিক আছে, আমি একবার ভেরিফাই করে নিচ্ছি যে এরকম তো হওয়ার কথা ছিল না, অপশানে ম্যাচ করার কথা ছিল। আমার অপশানগুলো নিয়ে একটু ঘাঁটা হয়নি, অপশানগুলো ঠিক করে নিতে হতো। কেউ অসুবিধা থাকলে বলো, আমি আবার বলে দিচ্ছি অ্যান্সার। ঠিক আছে, হ্যালো? কারো অসুবিধা থাকলে বলো, আমি বলে দিচ্ছি। আরে হ্যাঁ, তাই তো, 15/20 আমি কাটাকাটিটা ভুল করে গেছিলাম। মানে আমি 3/20 বলতে গিয়ে গন্ডগোল বানিয়ে দিয়েছিলাম। তাহলে হচ্ছে আমাদের 6 2 12, এক্স এর ভ্যালু আসছে 12,000। ঠিক আছে, এই তো আমি আর একবার বলে দিচ্ছি। হ্যাঁ, ওটা 15/20টা ভুল হয়েছিল। ঠিক আছে, তো আর একবার বলে দিচ্ছি, দেখো প্রথম থেকে কি আছে। যে আমরা শুধু, যেহেতু আমার কোশ্চেনে বলেছে ওর হাতে কত টাকা পড়ে আছে এইখানে, তাই আমরা পড়ে থাকা টাকাগুলো নিয়ে ডিল করছি। যে মিস্টার গিরিধর 50% খরচা করে দিয়েছে, তাহলে ওর কাছে পড়ে আছে কত? 50% পড়ে আছে। ঠিক আছে, তাহলে পড়ে আছে এই টাকাটা, এই মুহূর্তে পড়ে আছে ফার্স্ট সেন্টেন্সে যেটুকু পাচ্ছি। তারপরে কি বলেছে? আউট অফ দ্য রিমেনিং, মানে যে টাকাটা পড়ে আছে সেই টাকার 50% একটা ফান্ডে খরচা করেছে, 25% আর একটা ফান্ডে, 10% আর একটা ফান্ডে। তাহলে টোটাল খরচা কত করেছে? 75, 85, টোটাল 85% খরচা করেছে। তাহলে ওর হাতে পড়ে আছে কত? ও সেভ করছে 15%। তাহলে এই রিমেনিং টাকার ও 15% সেভ করছে। এবার সেইটা ইজুকাল টু কোশ্চেন আমার বলা হয়েছে 900। এই রিমেনিং টাকার 15% ইজুকাল টু 900। তাহলে ওই রিমেনিং টাকাটা, মানে এক্স এর ভ্যালু আমার বেরিয়ে চলে আসলো। সবাই বুঝতে পারলাম অঙ্কটা? কারো ডাউট থাকলে বলো। হ্যালো? আচ্ছা, তাহলে আমরা পরেরটায় যাব। পরেরটা আমাকে করে দেবে। ঠিক আছে, এইটা আমাকে করে দাও। সবাই পড়ো এটা। দেখো বলা হচ্ছে যে মিস্টার মোর স্পেন্ড 20% অফ হিজ মান্থলি ইনকাম অন ফুড and 15% on children's education. 40% of the remaining he spent on entertainment and transport together, and 30% on medical. He left with an amount of rupees, এটা একটা রুপিস সিম্বল হতো। ঠিক আছে, ₹8775. After all these expenditures,
হোয়াট ইজ মিস্টার মোরস মান্থলি ইনকাম। তাহলে আবার আমি এটাও বুঝিয়ে দিচ্ছি যাতে সমস্যা না হয়, যে ওর কাছে এক্স টাকা ছিল ওর মান্থলি ইনকাম, তাহলে 20% স্পেন্ড 20% অন মান্থলি ইনকাম অন ফুড, 20% খরচা করছে ফুডে, 15% অন চিলড্রেন্স এডুকেশন, ঠিক আছে, 40% অফ দ্য রিমেনিং, তাহলে এই রিমেনিং যেখানে স্টার্ট হচ্ছে তার আগে থেমে যাব, মানে এখানে থেমে যাবো আমরা। তাহলে 20% একটা ফান্ডে খরচা করছে, একটা ফান্ডে 15% খরচা করছে, টোটাল 35%ও খরচা করে দিচ্ছে। তাহলে এই টাকার কত পার্সেন্ট ওর হাতে পড়ে আছে? এই টাকার 65% ওর হাতে পড়ে আছে, হলো। এবার বলা হচ্ছে 40% অফ দ্য রিমেনিং হি স্পেন্ট অন এন্টারটেনমেন্ট, এই টাকার 40% এন্টারটেনমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্টে খরচা করে দিয়েছে, আর 30% মেডিকেল। তাহলে 40 আর 30-তে কত খরচা করে দিয়েছে ও? টোটাল টোটাল 70% খরচা করে দিয়েছে। তাহলে ওর হাতে পড়ে আছে কত? এই টাকাটা, এই টাকাটার 30% ওর হাতে এখন পড়ে আছে। তো সেটাই ইজুক্যাল টু বলা হয়েছে হি লেফট উইথ অ্যান অ্যামাউন্ট অফ 8775, 8775। এটা হচ্ছে আমার এক লাইনে ইকুয়েশন ফরমেশন, টোটাল অঙ্কটাই যেটা বলেছে সেটা এক লাইনে এটাই আসলো। কারো বুঝতে অসুবিধা হলো? আমি আর একবার বলে দিচ্ছি যে ওর মান্থলি ইনকাম ছিল এক্স, ঠিক আছে, সেটার বলা হচ্ছে যে 20% ইনকাম কিসে খরচা করেছে? ফুডে। 20% খাবারে খরচা করে দিয়েছে, 15% খরচা করে দিয়েছে বাচ্চাদের পড়াশোনায়। তাহলে ওর কাছে পড়ে থাকলো কত? কারণ আমরা থামতে বলেছি কেন? কারণ এখানে 40% অফ দ্য রিমেনিং, কারণ যেটা পড়ে থাকলো তার 40%-এর ক্যালকুলেশনটা এখান থেকে স্টার্ট হচ্ছে, তাহলে এইটা আমরা নেব না, আমরা এখানেই থেমে যাব। 20% আর 15%, 35% খরচা করেছে ওর কাছে, তাহলে পড়ে আছে 65%, এই টাকাটা এখন পড়ে আছে। তো এবার কি বলা হচ্ছে? 40% অফ দ্য রিমেনিং, মানে এই রিমেনিং টাকাটার 40% এন্টারটেনমেন্ট আর ট্রান্সপোর্টে খরচা করেছে, আর 30% মেডিকেল, তাহলে 40% ট্রান্সপোর্টে, 30% মেডিকেলে, খরচা কত হলো? 70%। ওর হাতে কত পার্সেন্ট পড়ে থাকলো? এই রিমেনিং টাকার 30% হাতে পড়ে থাকলো। তো সেটাই আমাদের কোশ্চেনে বলা হয়েছে 8775। এই বুঝতে পারলাম? একটু বাদ বাকি অনিন্দিতা তুমি বুঝতে পারলে? আচ্ছা, ঋতু বুঝতে পেরেছো? টুইঙ্কেল বুঝতে পেরেছো? শোভন, আচ্ছা শোভন বুঝতে পেরেছো? আচ্ছা, আর নন্দী ভাই বুঝতে পেরেছো? বিশ্বজিৎ? আচ্ছা, কারো কোনো সমস্যা নেই তাহলে? তাহলে এটা আমি ক্যালকুলেশনটা আর করাচ্ছি না, করিয়ে দিচ্ছি থাক। এক্স ইন্টু এখানে 5 দিয়ে কাটলাম 20, ইন্টু এখানে 3/10, 8775। তাহলে এখানে হচ্ছে আমাদের আগে 3 দিয়ে কেটে নিই, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 দুগুণ 6, 3 9 27, আর 3 25 75, 13 দুগুণ 26, তাহলে 3 32, 13 দুগুণ 26 হচ্ছে 4 আর 2 6, 5 13 65। এটা আসছে, এটা কত আসছে আমাদের? আড়াই, এই 225 কেমন হচ্ছে 450, আর কত আছে? দুটো শূন্য, তাহলে 45,000 আসছে। এটার অ্যান্সার কত আছে আমি একবার ভেরিফাই করে নিচ্ছি। এটার অ্যান্সার কত আছে? কত আছে? 45,000ই আছে, ঠিক আছে। হুম, এটা অ্যান্সার। তাহলে এবার আমরা পরেরটাই যাব। দেখো, নিখিল স্পেন্ট, তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে না? ফন্টগুলো খুব ছোট হয়ে গেছে। নিখিল স্পেন্ট 40% of his monthly income depend on food and transport, 20% অফ দ্য রিমেনিং, তাহলে 45% ও ফুড ট্রান্সপোর্টে খরচা করে দিয়েছে। তাহলে ওর কাছে পড়ে আছে কত? এক্স টাকার। আচ্ছা, এই অঙ্কটা আমি কেন করছি? আমাকে করে দাও, আমি হোল্ডে আছি, আমাকে করে দাও অঙ্কটা।
এত লেট কেন হচ্ছে গো? 45%ও খরচা করে দিয়েছে, তাহলে পড়ে আছে ওর কাছে কত? 65% পড়ে আছে। তারপর বলা হচ্ছে 20% অফ দ্য রিমেনিং অন বুকস, তাহলে 20% বুকসে খরচা করেছে, তাহলে পড়ে আছে কত? 80% পড়ে আছে। এরপরে কি বলা হয়েছে? হাফ অফ দ্য রিমেনিং অন আদার এক্সপেন্স, তাহলে যেটা পড়ে থাকলো তার হাফ খরচা করেছে অন্য ফান্ডে, তাহলে এটা বলা হয়েছে 880। 45 বাদ দিলে 55 হবে একদম, এই বলা হয়েছে কোশ্চেনে। এই আছে আমাদের, সরি এখানে 5 আসবে, আর এখানে 16 হচ্ছে 4, 4-এর পর 3টে শূন্য। এই কারো কোনো সমস্যা থাকলো অঙ্কটায়? আগের যে অঙ্কগুলো ছিল তাই ছিল, হ্যাঁ, নতুন মানে কিছুই নয়। তাহলে পরেরটায় আসলাম। এটা আমাকে করে দাও পরেরটা, আমি সবার অ্যান্সার পাচ্ছি না, এটাই যা। Gaurav spent 40% of the amount he received from his father on hostel expense, 20% on books, stationery, 50% of the remaining, তাহলে রিমেনিং যেখানে থাকবে তার আগে থেমে যাব, তাহলে 40% আর 20% গৌরব খরচা করে দিয়েছে। তাহলে গৌরবের কাছে পড়ে আছে কত? 40% মাত্র পড়ে আছে। তো এই 40%-এর 50% কি বলা হচ্ছে, যে রিমেনিং পড়ে আছে তার 50% ট্রান্সপোর্টে খরচা করে দিয়েছে, তাহলে 40%-এর 50% ওর কাছে পড়ে আছে, সেটা হচ্ছে 450। ঠিক আছে, তাহলে হুইচ ইজ হাফ অফ দ্য রিমেনিং অ্যামাউন্ট স্পেন্ডিং অন হোস্টেল এক্সপেন্স, বুকস ইটিসি। করে দেবো? ঠিক আছে। দেখো আমাদের এখানে রিমেনিং বলেছে মানে আমরা এখানে থেমে যাব, তাহলে বলা যদি আমি ধরি এক্স টাকা ওর কাছে ছিল, তাহলে 40% একটা ফান্ডে খরচা করেছে, সরি এখানে থামবো না আমরা, আমরা এর পরেরটায় থামবো, এখানে তো রিমেনিং নাই। এইখানে এবারে এখানে 40% খরচা করেছে, 20% বুকসে খরচা করেছে, পড়ে আছে ওর কাছে 40%, এই টাকাটা পড়ে আছে। অ্যান্ড 50% অফ দ্য রিমেনিং, এর 50% ওর কি হয়েছে, যে ওর কাছে পড়ে আছে। ঠিক আছে, তো সে কি বলা হচ্ছে যে এটা হচ্ছে হাফ, এই 450টা বলা হচ্ছে 450 হুইচ ইজ হাফ দ্য রিমেনিং অ্যামাউন্ট, তাহলে এই 450টা হচ্ছে রিমেনিং অ্যামাউন্টের হাফ, মানে যে টাকাটা পড়ে আছে তার অর্ধেক, তাহলে পুরো টাকাটা করতে গেলে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার হলো জায়গাটা? সবার ক্লিয়ার হলো? আর একবার বলে দিচ্ছি, 40% একটা ফান্ডে খরচা করেছে, 20% একটা ফান্ডে খরচা করেছে, তাহলে ওর কাছে পড়ে আছে কত? মাত্র 40% পড়ে আছে। এবার বলা হচ্ছে যে টাকাটা পড়ে আছে তার 50% ট্রান্সপোর্টেও খরচা করেছে, সেই টাকাটার 50%ও ট্রান্সপোর্টে খরচা করেছে। যে বলা হচ্ছে হি সেভস 450 হুইচ ইজ হাফ অফ দ্য রিমেনিং অ্যামাউন্ট আফটার স্পেন্ডিং হোস্টেল এক্সপেন্স, বুকস, ট্রান্সপোর্ট, ইটিসি, মানে সব কিছুতে খরচা করার পর এই টাকা, যে টাকাটা বেঁচে থাকলো তার অর্ধেক হচ্ছে 450, তাহলে অ্যাকচুয়ালি ওর হাতে পড়েছিল কত? 450 পড়েছিল, 450 × 2। তাহলে এবার এটার যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 20/100 হবে, ইন্টু এখানে 450 ইজ ইকুয়াল টু 450 × 2, 10 শূন্য কেটে যাচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু কত আসছে? 4500। এই
ক্লিয়ার সবার? এটা ক্যালকুলেশনটা কোনো ব্যাপার নাই, ক্যালকুলেশন নিজের মতো যেভাবে খুশি করবে। সবাই অ্যান্সার দিচ্ছ ঠিক আছে, কয়েকজনের কাছ থেকে অ্যান্সার পাচ্ছি না, যদি সমস্যা হয় বলে দেবে, লজ্জার কিচ্ছু নেই, ঠিক আছে, সবাই বন্ধু। দেখো আমাদের কি বলা হচ্ছে, Nandkishore gives 35% of money he had to his wife and gave 50% of the money he had to his sons। তাহলে 35% মানি কি করা হয়েছে, 35% মানি ও দিয়েছে যে তার ছেলে এই বউকে দিয়েছে, 50% অফ দ্য মানি হি হ্যাড টু হিজ সন্স, 50% তাহলে তার ছেলেকে দিয়েছে, রিমেনিং অ্যামাউন্ট এত হি কেপ্ট ফর হিমসেলফ। তাহলে এই অঙ্কটাতে দেখো আমাদের ল্যাঙ্গুয়েজটাতে একটু করা আছে, কেরামতি করা আছে, যে কি করা আছে, যে 35% মানি দেওয়া হয়েছে যে তার বউকে, অ্যান্ড গেভ 50% অফ মানি হি হ্যাড টু হিজ সন্স। ঠিক আছে, পরীক্ষার হলে এরকম কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ থাকবে না, এই জায়গাটা ক্লিয়ার করে দেওয়া থাকবে যে এই 50%টা ওর কাছে ওর বউকে দেওয়ার পর রিমেনিং যেটা পড়ে থাকলো তার 50%, না প্রথম অবস্থায় যে টাকা পড়েছিল তার 50%। ঠিক আছে, বুঝলাম জায়গাটা, এখানে ড্রব্যাকটা কি আছে ল্যাঙ্গুয়েজটাতে। তো আমরা দুটোভাবেই করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের পরীক্ষার হলে এই গন্ডগোলটা করা থাকবে না, এটা পুরো ক্লিয়ার করে দেওয়া থাকবে, ঠিক আছে। 35% মানি, তো এক্সের ওর কাছে এক্স পরিমাণ টাকা আছে, ও যদি 35% ওর বউকে দিয়ে দেয়, তাহলে ওর কাছে পড়ে আছে কত, 65% পড়ে আছে। এই 65%-এর 50% ও দিচ্ছে কাকে, ছেলেকে, তাহলে ওর কাছে পড়েও থাকবে 50%, তাহলে ওর কাছে এই টাকাটা ওর কাছে পড়ে আছে, এই টাকাটা বলা হচ্ছে যে 11,250 টাকা। এটা গেল আমরা যদি ডিরেক্ট যেটা আছে সেটাতেই করি। আর যদি অ্যাকচুয়াল, যদি ল্যাঙ্গুয়েজের মারপেচে যাই আমরা, তাহলে কি হবে যে এক্স টাকা ছিল, তার 35%ও একটা ফান্ডে দিয়েছে, 50% আর একটা ফান্ডে দিয়েছে, তাহলে ওর কাছে পড়ে আছে কত, 15% টাকা পড়ে আছে এক্সে। এই 15% ইকুয়াল টু বলা হচ্ছে 11,250, এই বলা হচ্ছে। বুঝতে পারলাম সবাই? আমি একবার দেখে নিচ্ছি যে ওরা বইয়ে কিভাবে করিয়েছে, কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ার আমি তো ঘাঁটাঘাঁটি করি, এরকম থাকে না, ঠিক আছে। এটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়া থাকবে, চাপ নেই। হুম, তো এটা আমাদের এই সেকেন্ড মেথডটাই আমাদের বইয়ে নিচ্ছে, এটা এখানে আছে। তো এটা আমাদের আমাদের এখানে দুটোতেই অ্যাকচুয়ালি আসা উচিত, ঠিক আছে, দুটোতেই অ্যাকচুয়াল অ্যান্সার আসবে না, দুটোই সলিউশন কারেক্ট। কারণ আমাদের এখানে বলা হচ্ছে যে 35% অফ দ্য মানি, ওর কাছে যে পরিমাণ টাকা ছিল তার 35% বউকে দিয়েছে, অ্যান্ড গেভ 50% অফ দ্য মানি হি হ্যাড টু হিজ সন্স। যদি এখানে যদি আমরা ইংলিশ গ্রামাটিক্যাল এতে যাই, তাহলে এখানে টেন্সের কোনো চেঞ্জ নাই, তাই এখানে আমরা বলতে পারি যে হ্যাঁ, যে প্রথমে যে পরিমাণ টাকা ছিল বউকে দিয়েছে, ছেলেকে দিয়েছে, আর বাকি পরিমাণ টাকাও নিজের জন্য রেখে দিয়েছে, ঠিক আছে। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে কি আসছে, ক্যালকুলেশনটা তোমরা করে নেবে, 7,000, এই 75,000 আসছে, 75,000 আসছে। তাহলে আমরা এবার পরেরটাই যাব। দেখো, ইন এ কলেজ ইলেকশন ফট বিটুইন টু ক্যান্ডিডেটস ওয়ান ক্যান্ডিডেট গট 55% অফ। আচ্ছা, এখানে আগে তার আগে ভোট সংক্রান্ত কিছু জিনিস বলে দিই, ঠিক আছে। তো ভোটে আমাদের কি হয়, যে তোমাদের প্রত্যেকেই ভোট দিয়েছো, প্রত্যেকেরই বয়স হয়েছে, এরকম কেউ নাই যে কেউ ছোট আছো, ঠিক আছে। তো তোমরা ভোট দিতে গিয়ে একটা জিনিস দেখবে, ইলেকশনের নিউজও প্রত্যেকেই রাখো, যে ভোট দিতে গিয়ে বলা হয় যে এত পার্সেন্ট ভোট পড়েছে, এত পার্সেন্ট ভোটের মধ্যে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ভোট, টোটাল ভোট হয় একটা টোটাল ভোট, আর একটা হয় ভ্যালিড ভোট, ঠিক আছে। ভ্যালিড ভোট মানে হচ্ছে যে যত পার্সেন্ট ভোট ধরো পড়েছে, ঠিক আছে,
এটা এই যত টোটাল ভোট আছে তার মধ্যে যে পরিমাণ ভোট পড়েছে সেটাকে বলা হচ্ছে ভ্যালিড ভোট। তো সেই ভ্যালিড ভোটের মধ্যে 55% একটা ক্যান্ডিডেট পেয়েছে, ঠিক আছে, আর একটা যে আর একটা ক্যান্ডিডেট কি পেয়েছে, 45% পেয়েছে। বলা হচ্ছে 15% অফ দ্য ভোটস ওয়ার ইনভ্যালিড, মানে 15% ভোট পড়েইনি। তাহলে টোটাল ভোটার আছে, ইফ টোটাল ভোটস এত, হোয়াট ইজ দ্য, হ্যাঁ টোটাল ভোট আমার দেওয়া আছে 15,200টা টোটাল ভোট আছে। এর মধ্যে কতগুলো ভোট ওই ভোট কেন্দ্রে পড়েছে, ইলেকশন সেন্টারে কতগুলো ইয়েতে বুথে কতগুলো ভোট পড়েছে আমার, 15% যদি ইনভ্যালিড হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমাদের এখানে ইনভ্যালিড বলতে আর একটাও কেস হয় যে ভোট পড়েছে তার মধ্যে কিছু ভোট রিজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রেও সেগুলোকেও ইনভ্যালিড বলা হয়। তার মানে বাদ বাকি যে ভোটগুলো আমার কাউন্টিং হচ্ছে, কাউন্টিং কত পার্সেন্ট হচ্ছে, কাউন্টিং হচ্ছে 85% ভোট কাউন্টিং হচ্ছে। 85% ভোট কাউন্টিং এর মধ্যে একটা ক্যান্ডিডেট পাচ্ছে 55% আর একটা ক্যান্ডিডেট পাচ্ছে 45%, কারণ 100% যদি ধরি আমরা, যেটা কাউন্টিং হচ্ছে। তো বলা আছে হোয়াট নাম্বার অফ ভ্যালিড ভোটস আদার ক্যান্ডিডেট গট, মানে এই ক্যান্ডিডেটটা যেটা পেয়েছে সেটা নিয়ে মাথা ব্যথা নেই, তাহলে অন্য ক্যান্ডিডেট কত পাবে, 45% পাবে। তো আমাকে এই নাম্বারটা চাওয়া হয়েছে যে কি হবে, দুটো জিরো জিরো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের আসছে 4 দিয়ে যদি কাটি, 4 3 12, থাকলে হচ্ছে 4 8 32, এখানে আসছে 25, এটা 5 দিয়ে কাটলে 5 9 45, 5 17 85, তাহলে আমাদের কত আসছে 38 ইন্টু 17 ইন্টু 9, এটা আসছে, ঠিক আছে, 7 9 63, 3 8 24, আমাদের এইটা হবে অ্যান্সার। ইউনিট ডিজিট ভেরিফাই করে বলে দিতে পারছি। তো আমরা বুঝলাম যে এখানে ভ্যালিড ভোট কোনগুলো বলছে, যে ভোটগুলো পড়েনি সেটাও বাদ, যে ভোটগুলোতে দেখবে যে এরকম ব্যালট পেপার থাকে দিয়ে প্রত্যেকটা পার্টির ইলেকশনের বক্স থাকে, এই কেউ স্ট্যাম্প মারতে গিয়ে বা কিছু করতে গিয়ে এরকম জায়গায় কেউ স্ট্যাম্প মারলো, এই ভোটটা ইনভ্যালিড হয়ে যাবে। এবার ভ্যালিড কোনগুলোয়, ধরো এরকম বক্স থাকে, তো এই যে একদম প্রপার ঠিকঠাকভাবে স্ট্যাম্প মারে সেটা হচ্ছে আমাদের ভ্যালিড ভোট। কেউ যদি এরকমভাবেও মেরে দেয়, এই ভোটগুলোকে ইনভ্যালিড ধরা। এগুলোকে কখন ভ্যালিড ধরা হয়, যখন ম্যাচ ড্র হচ্ছে তখন ওই ইনভ্যালিড ভোটগুলোর মধ্যে দেখবে যে ধরো এরকম একটা বক্স আছে, এইরকম ভাবে কেউ ভোট দিয়ে ফেলেছে, তো দেখবে কোন দিকে বেশি ঝুঁকে আছে সেইগুলোকে একটু কাউন্টিং করবে, ঠিক আছে। তো ততক্ষণ অবধি এগুলোর কোনো ভ্যালিডিটি নাই। তাহলে ভ্যালিড ইনভ্যালিড ভোট বুঝতে পারলাম কেসটা কি। তো আমাদের এখানে সেইটাই ডিল করা হচ্ছে। অঙ্কটাতে কারো কোনো সমস্যা আছে? কারো কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে বলো। আচ্ছা, আর একবার দেখো, বলা হচ্ছে যে একটা ক্যান্ডিডেট পেয়েছে 55% কি টোটাল ভ্যালিড ভোটের মধ্যে, ঠিক আছে, তাহলে একটা ক্যান্ডিডেট যদি 55% পায় ভ্যালিড ভোটের মধ্যে, তা আর একটা ক্যান্ডিডেট কি হবে, অবশ্যই 45% পাবে। তাহলে এটা ওয়ান ক্যান্ডিডেট, এটা আদার ক্যান্ডিডেট, ঠিক আছে। ভ্যালিড ভোট আমি ধরে নিয়েছি 100%, এটা হচ্ছে ভ্যালিড ভোট। এবার আমাকে কোশ্চেনে কি বলেছে দেখতে হবে, 15% অফ দ্য ভোটস ওয়ার ইনভ্যালিড, তাহলে ভ্যালিড ভোট কত, 85%। কার 85%, টোটাল ভোট হচ্ছে 15,200, 15,200-র 85% হচ্ছে ভ্যালিড ভোট। তার মধ্যে একজন পেয়েছে 55% আর একজন পেয়েছে 45%। তাহলে আমাদের কার চেয়েছে, আদার ক্যান্ডিডেটের ভোট চেয়েছে, তাহলে আদার ক্যান্ডিডেট কত পার্সেন্ট পেয়েছে, 45%। তাহলে এই যে পরিমাণ ভোট আমার কাউন্টিং হয়েছে তার 45% আদার ক্যান্ডিডেট পেয়েছে, তাহলে সেই সংখ্যাটাই বার করছি। তাহলে আমাদের এরকম একটা ফরমেশন আসছে। তো আমরা এটা গুণ করছি না, আমরা কি করছি, এককের সংখ্যাগুলোকে গুণ করছি। 7 9 63, 3 ইউনিট ডিজিটটা নিয়ে ডিল করব। 3 3 8 24, তাহলে ইউনিট ডিজিট কি হবে, অবশ্যই 4 আসবে। ইউনিট ডিজিট 4 কার আছে, এর আছে। আর কারো যদি মনে হয় পুরোটা গুণ করবে, সে পুরোটা গুণ করতে পারো। বুঝতে পারলাম। কারো ডাউট আছে? আচ্ছা, সবার ক্লিয়ার। তাহলে আমি ক্লাসটাকে আবার রিস্টার্ট করছি, কারণ হচ্ছে আর 1 মিনিট টাইম আছে,
আমি চাই না মাঝখানে ক্যান্সেল আউট হয়ে যাক। আচ্ছা, সবার ক্লিয়ার? তাহলে আমি আবার রিস্টার্ট করছি, তোমরা আবার রিজয়েন করবে, জাস্ট একবার ব্যাক করবে, আবার রিজয়েনটা করে নেবে, ঠিক আছে? পার্সেন্টেজে তোমাদেরকে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলো কি হয়েছে তোমাদের? হ্যাঁ, বাড়িতে কিছু অঙ্ক করতে দিয়েছিলাম, করেছো তোমরা? আচ্ছা আচ্ছা, আমার দেখা হয়নি, ঠিক আছে, যাই হোক। তো আমাদের এই কারণে জিজ্ঞাসা করছি, এটা পার্সেন্টেজের লাস্ট প্রবলেম, এটা করিয়ে আমি তোমাদের একটু ডাউটগুলো নিয়ে নেবো পার্সেন্টেজে, তারপরে আমি রেশিও প্রপোর্শনে কিছু অঙ্ক করিয়ে দেবো। বলা হচ্ছে দ্য পপুলেশন অফ এ ভিলেজ ইজ 9600 in a year with the increase in population of males 8% and that of females by 5%. The population of village become 10272. এটা আমাদের অ্যালিগেশন মেথডে হয়, ঠিক আছে? অ্যালিগেশন মেথডে খুব সোজাভাবে হয়, কিন্তু আমি অ্যালিগেশন মেথড যেহেতু আমি শেখাইনি, তাই আমি এটা অ্যালিগেশন মেথডে তো করাতে পারি না। অ্যালিগেশন যখন আসবো তখন অ্যালিগেশনে শিখে নেবো, এখন পার্সেন্টেজ টার্মে শিখবো একদম বেসিক ফরম্যাটে। তো বলা হচ্ছে টোটাল 9000, টোটাল পপুলেশন হচ্ছে আমাদের 9600টা পপুলেশন। তাহলে আমাদের মেল যদি আমি ধরি, কার চেয়েছে? মেল চেয়েছে। মেল যদি আমি এক্স ধরি, তাহলে আমাদের ফিমেল কত হবে? টোটাল হচ্ছে 9600, মেল এক্স ধরেছি, তাহলে 9600 মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের ফিমেল, এটাই বলা হচ্ছে আমাদের। তো আমাদের কি বলা হচ্ছে, যে কোশ্চেনে দেখো যেটা বলা হচ্ছে, যে মেল ইনক্রিজ হয়েছে 8% আর ফিমেল ইনক্রিজ হয়েছে 5%। তাহলে এক্স এর, এটা ধরলাম এক্স এর ইনক্রিজ হয়েছে কত? 8%, মানে মেলের সংখ্যার ইনক্রিজ হয়েছে 8%, 8/100, আর ফিমেল হচ্ছে 9600 মাইনাস এক্স, এটার কত পার্সেন্ট? 5% ইনক্রিজ হয়েছে। তাহলে এটা মেলের ইনক্রিজ, কতটা মেলের সংখ্যা বেড়েছে আর কতটা ফিমেলের সংখ্যা বেড়েছে। তো বলা হচ্ছে যে এই ইনক্রিজ হওয়ার পর টোটাল পপুলেশন বেড়ে দাঁড়িয়েছে 10,272। তাহলে ইনক্রিজ কত হয়েছে? 10,272 মাইনাস 9,600, এটা তো ইনক্রিজ। তাহলে 2 7, এখানে হচ্ছে 6, এখানে কিছুই থাকবে না, তাহলে 672টা বেড়েছে, তাই কি নয়? তাহলে টোটাল ইনক্রিজ কত আসলো? 672। ক্লিয়ার সবার এই জায়গাটা? যে মেলের কতটা ইনক্রিজ দেখে নিলাম, ফিমেলের কতটা ইনক্রিজ দেখে নিলাম, এবং টোটালের উপর কতটা ইনক্রিজ দেখে নিলাম।
তাহলে টোটালের উপর ইনক্রিজ কত? 672। এই আমাদের ঘটনা বলা আছে। তাহলে বুঝতে পারলাম সবাই? আচ্ছা, আমি 1 সেকেন্ড দাঁড়াও, একজন জয়েন হতে পারছে না বলছেন। টোটাল পপুলেশন হচ্ছে 9600, তার মধ্যে মেল হচ্ছে X%, ঠিক আছে? যদি মেল এক্স হয়, ফিমেল কি হবে? 9600 মাইনাস এক্স, এটা হয়ে যাবে ফিমেল। গেল? তাহলে মেলের ইনক্রিজ কত হয়েছে? 8%, ফিমেলের ইনক্রিজ কত হয়েছে? 5%। দুটোর ইনক্রিজ করলাম। তাহলে এই দুটোর যোগফল তো টোটাল ইনক্রিজই তো হবে, কারণ আমরা শুধু ইনক্রিজটুকু নিয়ে কতটা বৃদ্ধি, এর 8% বেড়েছে, এর 5% বেড়েছে, দুটোর বৃদ্ধিটাই নিয়েছি। বুঝলাম? আর টোটালের উপর কত বেড়েছে, মেল ফিমেল কোনো কিছু বাজ বিচার না করে টোটালের উপর বেড়েছে 672 জন। তাহলে এই দুটো বৃদ্ধি মিলিয়েই তো 672 হচ্ছে। বুঝলাম? আমি আবার একবার বলে দিচ্ছি যে একটা ভিলেজের পপুলেশন হচ্ছে 9600। তো বলা হচ্ছে ভিলেজে মেলের ইনক্রিজ হয়েছে 8%, ফিমেলের ইনক্রিজ হয়েছে 5%। এ বেড়ে এখন দাঁড়িয়েছে 10,272 দাঁড়িয়েছে। তাহলে টোটাল পপুলেশন হচ্ছে 9600, মেলকে ধরি যদি এক্স, তাহলে আমার ফিমেল কত আসবে? 9600 মাইনাস এক্স। তাহলে মেলকে বাড়ালাম 8%, ফিমেলকে বাড়ালাম আমরা 9600 মাইনাস এক্স, এটা তো ফিমেলের সংখ্যা, তাকে বাড়ালাম 5%। তাহলে এইটা হচ্ছে মেলের বৃদ্ধি, এটা হচ্ছে ফিমেলের বৃদ্ধি। এবার টোটালের উপর আমরা বাজ বিচার করছি না যে ছেলের সংখ্যা কতটা বেড়েছে, মেয়ের সংখ্যা কত বেড়েছে, টোটালের উপর কত বেড়েছে আমরা সেটা ডিরেক্ট বার করছি। তাহলে এটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা, আর এটা হচ্ছে আগের জনসংখ্যা। তাহলে 10,272 থেকে 9,600 বাদ দিচ্ছি। তাহলে বাদ দিলে হচ্ছে 672, 672। তাহলে এই দুটো ইনক্রিজ ইকুয়ালিটি তো 672, সেটাই আমরা করছি। তাহলে 8x প্লাস, এখানে হচ্ছে 5 6 30-এর শূন্য বসে, হাত থাকে 3, 5 9 45, 48 মাইনাস 5x ইজ ইকুয়াল টু 67200, এই আসছে। ক্যালকুলেশন করলে 3x ইজ ইকুয়াল টু আসছে আমাদের এখানে 672 থেকে যদি 480 বাদ দিই তাহলে 2, আর এখানে হচ্ছে 192। তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 3 6 3 4 6400। টোটাল মেলের সংখ্যা হচ্ছে 6400। বেশ, তাহলে আমি এবার আজকের যেটা ছিল এটা লাস্ট প্রবলেম ছিল। এবার আমার বক্তব্য হচ্ছে তোমাদের পার্সেন্টেজে কার কি সমস্যা আছে বলো। পার্সেন্টেজের সমস্ত অঙ্কগুলোই দেখে নিচ্ছি, আমি ভেরিফাই করে নিচ্ছি কিছু ছেড়েছি কিনা। এটা তো গতদিন হয়েছে, এগুলো তো হোমওয়ার্ক ছিল, ঠিক আছে? এটাও আশা করি হোমওয়ার্ক, হ্যাঁ এটাও ফ্র্যাকশনের ছিল। আর 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 পার্সেন্টেজের মধ্যে আর কিছু বাকি নেই যা তোমাদের করাতে হবে, ঠিক আছে? পার্সেন্টেজের সমস্ত অঙ্ক হয়ে গেল। এবার হ্যাঁ, তাও আমি বলে দিই যে পার্সেন্টেজে এখনো কিছু জিনিস বাকি থাকলো। কি কারণে বাকি থাকলো বলছি। অ্যাকচুয়ালি ওগুলো পার্সেন্টেজ তো নয়, ওই অঙ্কগুলো যেগুলো বাকি থাকলো সেগুলো আমরা দেখতে পাবো প্রফিট লস অ্যান্ড রেশিও প্রপোর্শনে জিনিসগুলো পেয়ে যাও। তার জন্য সেটা নিয়ে হেডেক নেব না, কারণ পার্সেন্টেজ নিজে নিজে একাই কখনোই বিরাট কিছু চ্যাপ্টার তৈরি করতে পারে না। কারণ পার্সেন্টেজ থেকে তুমি অ্যাপ্লিকেশন পরীক্ষার হলে অনেক কম পেতে পারো, কিন্তু পার্সেন্টেজের অ্যাপ্লাই যে জায়গাগুলোতে হয় সেগুলোতে অ্যাপ্লিকেশন অনেক বেশি। প্রফিট লস, রেশিও প্রপোর্শন, ঠিক আছে, তারপর সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, সবই তো পার্সেন্টেজের অ্যাপ্লিকেশন। তো তোমাদের পার্সেন্টেজে যেটুকু করিয়েছি এগুলোর মধ্যে কোনো অঙ্কে কোথাও ডাউট থাকলে বলে দাও, তাহলে আমি সেটা বলে দেবো যে আমি নতুন কিছু শুরু করবো, রেশিও প্রপোর্শন। কারো কোথাও ডাউট আছে? কারো কোথাও ডাউট নেই? তাহলে আমি এবার যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের রেশিও প্রপোর্শন।
রেশিও প্রপোর্শনের বেসিক কিছু থিওরি আমি বলে দিচ্ছি, ঠিক আছে, তারপরে আমাদের পরের দিন থেকে রেশিও প্রপোর্শনের অ্যাপ্লিকেশন আমরা দিই। তোমাদের ফাইলটা সেভ করে দিলাম যাতে পরবর্তীতে সুবিধা হয়। কোনটা, আজকেরটা তো? আমি যে, হ্যাঁ হ্যাঁ আমি পাঠিয়ে দেবো, এটা নিয়ে কোনো চাপ নেই। ঠিক আছে, আমি নোটিস করিনি যে পার্সেন্টেজ একদম শেষের দিকে, ঠিক আছে, নইলে আমি পিপিটিটা বানিয়ে রাখতাম। আমি ভেবেছিলাম যে হয়তো আজকে ক্লাসটা লেগে যাবে যেটুকু বাকি আছে সেটার উপর। তো রেশিওর আমাকে একটু 2 মিনিট টাইম দাও, আমি জাস্ট করে দিচ্ছি। একটু হোল্ড করো, বুঝলে? দেখো, এবার আমরা যেটা চ্যাপ্টারটা করব, সবাই রেডি আছো? শুরু করে দেবো তাহলে। সবাই আসো তো? ঠিক আছে, দেখো, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে রেশিও প্রপোর্শন। তো রেশিও প্রপোর্শনে আমাদের কি বলা হচ্ছে, যে যে কোনো নাম্বারকে যদি আমি রেশিও ফরম্যাটে লিখতে যাই, ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে একটা নাম্বারের রেশিও নেওয়া মানে তাদের একজন আরেকজনকে ভাগ দেওয়া। ঠিক আছে, তুমি ধরো তোমার কাছে A/B এইরকম আসে, এটা মানে অ্যাকচুয়ালি A:B। এটা আমাদের অ্যাকচুয়ালি রেশিও ফরম্যাট, কিন্তু রেশিও মানে হচ্ছে, ধরো তোমার কাছে 60/50 আছে, বা 60 আর 50 রেশিও নিতে বলো, তার মানে একই, অ্যাকচুয়ালি 60/50 লেখা। তো আমাদের এইভাবে লিখি, এই 60/50 এটাও যা এটাও তাই, এটা করলে আমাদের যদি কাটাকাটি করি 6/5ই আসবে। এখান থেকে আমাদের কি হবে, দুটো সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, 6/5 আসবে। তো এটা হচ্ছে রেশিও বেসিক ইয়ে, আর কিছুই না। দ্য রেশিও অফ টু কোয়ান্টিটিস এ অ্যান্ড বি ইন দ্য সেম ইউনিটস ইন দ্য ফ্র্যাকশন। তার মানে তোমাকে যদি ধরো বলা হয় 1 ডে, একটা গোটা দিনের আর 1 আওয়ারের রেশিও বার করতে বলে, তুমি এখানে 1:1 করবে? কখনোই নয়, কারণ এর ইউনিট আলাদা, এর ইউনিট আলাদা, তাহলে একে দুটোকেই সেম ইউনিটে কনভার্ট করতে হবে। একটা গোটা দিন মানে হচ্ছে 24 আওয়ার, 1 আওয়ার মানে 1 আওয়ার, ব্যাস সেম ইউনিটে, তাহলে 24:1, এইটা হচ্ছে রেশিও। ঠিক আছে, ফ্র্যাকশন এ বি, রাইট, এটাকে আমাদের এ বিটাকে A:B হিসাবে রেখা হয়, তাহলে এটা আমাদের রেশিও, অ্যাকচুয়ালি সব কিছুকে সেম ইউনিটে কনভার্ট করতে হবে। এবার আমাদের যেটা মনে রাখার সেটা হচ্ছে, এখান থেকে এইটা থেকে অঙ্ক দেয় না, কিন্তু কদাচিৎ দিতেও পারে, যে A:B এটা দেওয়া আছে,
আমাকে বলা হয়েছে উই কল অ্যাজ এ ফার্স্ট টার্ম অর অ্যান্টাসিডেন্ট। তো প্রথমে যে টার্মটা থাকে সেটাকে বলা হয় ফার্স্ট টার্ম। উই কল এ অ্যাজ ফার্স্ট টার্ম অর অ্যান্টাসিডেন্ট। এ কে আমার বলা হবে ফার্স্ট টার্ম অথবা অ্যান্টাসিডেন্ট, অ্যান্ড বি কে বলা হবে যে সেকেন্ড টার্ম অথবা কনসিকুয়েন্ট। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্টাসিডেন্ট, এটা হচ্ছে কনসিকুয়েন্ট, এটা হচ্ছে অ্যান, এটা হচ্ছে কন। ঠিক আছে, তো এটাকে আমাদের এটাই বলা হয় অ্যান্টাসিডেন্ট আর কনসিকুয়েন্ট। এবার এটা নিয়ে রেয়ার কিরকম অঙ্ক থাকে, এটা নিয়ে অঙ্ক থাকে যে ধরো তোমাকে এই নাম্বারটা নিয়েই বলছি যে 5:9 দুটো নাম্বারের রেশিও, যেখানে কনসিকুয়েন্ট, কনসিকুয়েন্টকে বলা হলো তোমার 45, তাহলে অ্যান্টাসিডেন্ট কি এটা তোমার কোশ্চেনে দেয়। তাহলে আমাদের 45 কনসিকুয়েন্ট বলা হয়েছে, অর্থাৎ 9 ইউনিট ইজ ইকুয়াল টু 45, মানে 9 ইউনিট ইজ ইকুয়াল টু 45 দিয়ে তোমাকে কোশ্চেনে চেয়েছে 5 ইউনিট ইজ ইকুয়াল টু কি, 1 ইউনিট ইজ ইকুয়াল টু 5, 5 ইউনিট ইজ ইকুয়াল টু 25। এই হচ্ছে ঘটনা, আর কিছুই নাই। এবার মাল্টিপ্লিকেশন রুল, মাল্টিপ্লিকেশন ডিভিশন, রেশিওতে আমরা বোথ সাইডে আমরা একই অপারেশন করতে পারি, সেটা কি মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। আমরা দেখো এখানে কি করলাম, যে দুটোকেই আমরা 10 দিয়ে ডিভাইড করলাম, এখানেও তাই। মানে কি আমরা যা করব দুটোকেই করব। যদি এ বি থাকে তাহলে আমরা এটাকে 2a:2b ভাবতেই পারি, কিন্তু এটা কখনোই ভাববো না যে 2a:3b, এটা কখনোই ভাববো না। আমরা গুণ করব একই সংখ্যা দিয়ে বোথ সাইডে, ভাগ করলেও একই সংখ্যা বোথ সাইডে সেম জিনিস দিয়ে ভাগ করব। ঠিক আছে, এটা ছিল আমাদের একদম বেসিক রুল, আর কিছুই নয়। এবার আমাদের কিছু জিনিস আসছে, যে এই যে এই জিনিসটা আছে যে দুটো রেশিওকে, যে ধরো তোমার কাছে এরকম দেওয়া থাকলো যে এগুলো সাইজগুলো একটু বেশি বড় হয়ে গেছে, ছোট না করে পারলাম। যে আমার কাছে দেওয়া থাকলো এরকম যে দ্য কোয়ালিটি অফ টু রেশিওজ ইজ কল্ড প্রপোর্শন। তো ধরো আমাদের দুটো নাম্বারের রেশিও দেওয়া হয়েছে যে 2:3, এটা ইজ ইকুয়াল টু আমরা 6:9 বলতে পারি। আগে দেখে নিই বলতে পারি কি, 2:3 মানে হচ্ছে 2/3, আর 6:9 মানে 6/9। যদি আমরা করি, দেখো বোথ সাইড যদি আমরা ভাগ করি 3 দিয়ে উপর নিচকে, তাহলে আমাদের কি আসবে, 3 দিয়ে ভাগ করলে 2, আর এখানে 3 দিয়ে ভাগ করলে 3। তাহলে আমরা এটা বলতে পারি। তো আমাদের এখানে সেটাই বলা হচ্ছে যে এই জিনিসটা যদি থাকে তাহলে আমরা সেটাকে 2:3 ডাবল রেশিও 6:9 এইভাবেও বলতে পারি। এই ইকুয়াল টুকে আমাদের ডাবল রেশিও সিম্বল দিয়ে আমাদের, বা প্রপোর্শন সিম্বল দিয়ে আমাদের রিপ্লেস করে দেওয়া হয় ডাবল রেশিও সিম্বল দিয়ে। তো এটা নিয়ে আমাদের বিরাট কিছু চাপের নাই। এটা নিয়ে আমাদের এটার অ্যাপ্লিকেশন কি কি হয়, এটার অ্যাপ্লিকেশনগুলো আমাদের নিচে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে এটার অ্যাপ্লিকেশন, আমরা এটা পরে দেখব। ঠিক আছে, তো এরকম কেসে থাকলে বলা হয় এ বি সি ডি আর প্রপোর্শন, মানে এর সঙ্গে এর যা রেশিও হবে এর সঙ্গে এরও তাই রেশিও হবে। যদি এরকম কেস হয় তাহলে বলা হবে যে এ বি সি ডি আর ইন প্রপোর্শন। ঠিক আছে, here A and C, A and D are called extremes while B and called mean terms, মানে এই দুই ধারের যেটা টার্ম থাকে তাদেরকে বলা হয় এক্সট্রিম, আর মাঝের যে দুটো টার্ম থাকে তাদেরকে বলা হয় মিন। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট অফ মিনস ইকুয়াল টু প্রোডাক্ট অফ এক্সট্রিম, এটা এরকম মনে রাখার কোনো দরকার নেই। তুমি ন্যাচারাল এতেই ভাবো যে তোমার এটাই ধরো দেওয়া আছে, এটাই দেওয়া আছে, যদি তোমার এরকমই দেওয়া থাকে A:B আর C:D, তাহলে এটাকে কিভাবে লিখতে পারো, A/B ইজ ইকুয়াল টু C/D। তাহলে আমাদের কি আসছে, কোনাকুনি গুণ করলে A × D ইজ ইকুয়াল টু C × B। তাহলে এই দুটো তো এক্সট্রিম টার্ম, এটা আর এটা, আর এই দুটো তো মিন টার্ম। তো আমাদের সেটাই বলা হচ্ছে যে প্রোডাক্ট অফ মিন ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ এক্সট্রিম। এগুলো মনে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে, এখানে এই জিনিসটারই অ্যাপ্লিকেশন এটা, মানে এইগুলো এইভাবে বলা হয়েছে। আমাদের যেগুলো মাথায় রাখতে হবে যে এইগুলো বার করতে হয় কিভাবে, যে ফোর্থ প্রপোর্শন, ঠিক আছে, থার্ড প্রপোর্শন, মিন প্রপোর্শন। ফোর্থ প্রপোর্শন কোনগুলো, ফোর্থ প্রপোর্শন কি, থার্ড প্রপোর্শন কি, মিন প্রপোর্শন কি, এই জিনিসগুলো একবার বুঝে নিতে হবে আমাদের। তাহলে সবগুলো নিয়ে একবার বলে দিই। ধরো তোমার কাছে এরকম একটা ইয়ে দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ডি হচ্ছে ফোর্থ প্রপোর্শন।
এ ইজ টু বি, সি ইজ টু ডি। তাহলে এই ক্ষেত্রে ডি হচ্ছে ফোর্থ প্রপোর্শন, চারটে দেওয়া আছে, ডি হচ্ছে ফোর্থ প্রপোর্শন। এবার তোমাকে বলা হয় যদি থার্ড প্রপোর্শন, তো তোমাকে যদি বলা হয় যে এ বি সি আর ইন প্রপোর্শন, আর ইন প্রপোর্শন, এই কথাটার মানে হচ্ছে কি যে এ বি, এ ইজ টু বি যা ফর্ম করবে, বি ইজ টু সিও তাই ফর্ম করবে। তিনটে রেশিও নিয়ে কাজ। আমাকে বলা হলো এ বি সি আর ইন প্রপোর্শন, এই কথাটা মানে হচ্ছে এটাই। এখানে আমার 3 নম্বরে যেটা আছে সি, অর্থাৎ এটা, এটা হবে আমাদের থার্ড প্রপোর্শন। তো আমাদের থার্ড প্রপোর্শন পরীক্ষার সময় ক্যালকুলেট করতে দেয়, কিভাবে দেয়? তো আমাদের বলা হলো 2, 3 অ্যান্ড এক্স আর ইন প্রপোর্শন, ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এইভাবে দিতে পারে। কিংবা বলবে 2, 3 এক্স আর ইন প্রপোর্শন, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এটার মানে কি অ্যাকচুয়ালি 2/3 ইজ ইকুয়াল টু 3/x, কোনাকুনি গুণ করব, তাহলে কি পাবো 2x ইজ ইকুয়াল টু 9, তাহলে x ইজ ইকুয়াল টু 4.5, এটা আমরা পাবো। বুঝতে পারলাম? এবার থার্ড প্রপোর্শন বুঝলাম। মিন প্রপোর্শন মানে হচ্ছে মাঝেরটা। তাহলে মিন প্রপোর্শনের কেসটা আমি কিভাবে, মিন প্রপোর্শনের কেসটা আমরা দেখে নিব একবার। তাহলে মিন প্রপোর্শনের কেসটা একবার দেখে নিই। মিন প্রপোর্শন হচ্ছে ঠিক মাঝে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে মিন প্রপোর্শন, ঠিক আছে। যে ধরো এ, এক্স আর বি এটা আছে, এখান থেকেও বলা যেত যে বি হচ্ছে মিন প্রপোর্শন, এখান থেকেও বলা যেত। এখান থেকে আমি বলে দিই এটা, এইটা যদি বলা হয় আর ইন প্রপোর্শন, তাহলে সেটা মানে কি এ বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই বি। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আসবে এ বি, তাহলে এক্স এর ভ্যালু কি আসবে রুট ওভার অফ এ বি। তাহলে মিন প্রপোর্শনের ভ্যালু হয় তার আগের এবং তার পরের প্রপোর্শন দুটোর গুণ হবে এবং তার রুট ওভার হবে, এটাই। সেটা তুমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারতে, যে এখান থেকে এ বাই বি, এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি, তাহলে কোনাকুনি গুণ করলে বি স্কোয়ার এসি, তাহলে বি এর ভ্যালু কি হতো রুট ওভার অফ এসি। তাহলে এটাই গেল আমাদের মিন প্রপোর্শনের কেস। এবার এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে বলছি, ছোট ছোট জিনিসগুলো নিয়ে কয়েকটা ছোট ছোট অঙ্কও দেবো, যাতে সেগুলোতে আমাদের ক্লিয়ার হয়ে যায়। তাহলে এখানে প্রপোর্শনের যে জিনিসগুলো হয়, আর ইন প্রপোর্শন কথাটা মানে কি, থার্ড প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন, মিন প্রপোর্শন, এই জায়গাগুলো ক্লিয়ার, ক্লিয়ার এই জায়গাগুলো সবার? তাহলে আমি নেক্সট পেজ যেতে পারি। নেক্সট পেজ যাচ্ছি তাহলে আমি। দেখো আমাদের বলা হচ্ছে এবার রেশিওর কিছু কম্পারিজন আছে, ঠিক আছে। তো রেশিওর কম্পারিজনগুলো একবার দেখে নেব যে আমাদের কি হচ্ছে। আর একবার কোন জায়গাটা আর একবার বলো অভিজিৎ, কোন জায়গাটা? কারণ আমি তো ধরো অনেকক্ষণ ধরে বললাম, এবার কোন জায়গাটা আর একবার না বললে তো আমি বুঝতে পারবো না। অভিজিৎ কোন জায়গাটা? আচ্ছা বেশ, বলে দিচ্ছি। তোমার মার্কার রিমুভ করে দাও, অভিজিৎ মার্কার রিমুভ করো। দেখো আমাদের কি বলা হচ্ছে, আমরা এখান থেকে আগে বুঝি, এখান থেকে আমরা থার্ড প্রপোর্শন বুঝছিলাম, এখান থেকে আগে বুঝে নিই যে এদেরকে যদি বলা হয় আর ইন প্রপোর্শন মানে কি, মানে হচ্ছে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। আর ইন প্রপোর্শন মানে এর সঙ্গে বি এর যা রেশিও হবে, বি এর সঙ্গে সি এরও তাই রেশিও হবে, আর কিছুই নেই। এবার যদি তুমি কোনাকুনি গুণ করো তাহলে এদিকে কি হবে বি স্কোয়ার, এদিকে হবে এসি, বি এর ভ্যালু কি হবে রুট ওভার অফ এসি, এটাই আমাদের বলা হচ্ছে। আমি এখানে সেটাই বলেছি যে এ, এক্স আর বি এরা যদি প্রপোর্শনে থাকে, ঠিক আছে, আর ইন প্রপোর্শন, এ বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই বি, এর সঙ্গে এরও যা রেশিও হবে এর সঙ্গে এরও তাই রেশিও হবে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ বি। এবার জাস্ট আমাকে ক্যালকুলেটটা করতে হবে,
যে স্লাইড ডাউটটুকু থাকলো ওটা যখন আমরা কয়েকটা অঙ্ক করব সেটাও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটু ধৈর্য ধরো ওটা। দেখো, কম্প্যারিজন অফ রেশিওস, এটা কিছুই না, দুটো রেশিওর কম্প্যারিজন, যে তোমার এ ইজ টু বি আর একটা বি আর একটা সি ইজ টু ডি আছে, এই দুটো রেশিওর যদি কম্প্যারিজন করে কার ভ্যালু বেশি, তাহলে আমার এটাকে ডিভিশন ফরম্যাটে লিখতে হবে এ বাই বি, সি বাই ডি। আমরা ভাগ করে দেখবো এই দুটোর মধ্যে কার ভ্যালু বড়, যার ভ্যালু বড় সে হবে বড়, এখানে সেটাই বলা হচ্ছে কম্প্যারিজন। কম্পাউন্ড রেশিও, কিছু রেশিওর যদি আমাকে বলা হয় এই রেশিও কটা দিয়ে যদি বলা হয় এদের কম্পাউন্ড রেশিও বার করো, তাহলে আমার কাজ হবে এদের প্রত্যেকের অ্যান্টাসিডেন্টের গুণ ইজ টু প্রত্যেকের কনসিকুয়েন্টের গুণ। তাহলে এর অ্যান্টাসিডেন্ট এ, এর অ্যান্টাসিডেন্ট সি, এর অ্যান্টাসিডেন্ট ই, এর কনসিকুয়েন্ট বি, এর ডি, এর এফ, মানে আমাদের প্রত্যেকের ফার্স্ট টার্মের গুণ প্রত্যেকের সেকেন্ড টার্মের গুণ। তোমাকে 2:3 দেওয়া হয়েছে, 3:2 দেওয়া হয়েছে, ঠিক আছে, 3:4 ধরো দেওয়া হয়েছে, আর 4:5 বলা হয়েছে। এবার এদের যদি কম্পাউন্ড রেশিও চাই, তাহলে আমার কি হবে, 2:3:4, এই 2:3:4 ফার্স্ট টার্মের গুণ সবার, ইস টু 3:4:5 সেকেন্ড টার্মের গুণ সবার। তাহলে আমাদের একই নাম্বার দিয়ে ভাগ করতে হবে, এখানেও 3-4 কেটে গেল, এখানেও 3-4 কেটে গেল, তাহলে 2:5 আসবে। এরকমই থাকবে তা নয়, যেরকম খুশি থাকতে পারে। তোমার কাজ হবে প্রত্যেকের ফার্স্ট টার্মের গুণ প্রত্যেকের সেকেন্ড টার্মের গুণ, এটা হবে কম্পাউন্ড রেশিও। এবার আসছে ডুপ্লিকেট রেশিও। ডুপ্লিকেট কথার মধ্যেই 2 আসে, মানে দুটো নাম্বার দিয়ে যদি তাদের ডুপ্লিকেট রেশিও বার করতে বলে, তার মানে সেই ক্ষেত্রে সেই রেশিও দুটো স্কোয়ার হবে। তোমাকে 2:3 দেওয়া আছে, দিয়ে বলা হলো এদের ডুপ্লিকেট রেশিও বার করো, তাহলে বোথ সাইডে স্কোয়ার করে দেবো, 2 এর স্কোয়ার করলে 4, 3 এর স্কোয়ার করলে 9, তাহলে 4:9 হচ্ছে এদের ডুপ্লিকেট রেশিও। সাব ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে রুট ওভার করতে হবে, তোমার কাছে 9:16 দেওয়া আছে, দিয়ে বলা হলো এদের সাব ডুপ্লিকেট রেশিও বার করতে হবে, তাহলে √9 √16 এটাই করে দেবো। তাহলে আমাদের কি আসছে, 3:4, এটা আমাদের আসছে। ট্রিপ্লিকেট রেশিও, A:B ইজ A³ B³ মানে ট্রিপ্লিকেট, মানে ট্রিপ্লিকেট কথার মধ্যেই 3 আছে, তো দুটো রেশিওর আমরা এখানে যেরকম ডুপ্লিকেট ধরলাম যে স্কোয়ার করছিলাম, স্কোয়ার রুট করছিলাম, ট্রিপ্লিকেটেও তাই করব, কিউব করব, কিউব রুট করব, ট্রিপ্লিকেট আর সাব ট্রিপ্লিকেটে। কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও এখন বোঝার দরকার নেই, এটার অ্যাপ্লিকেশন এখানে নেই, এটার অ্যাপ্লিকেশন আমরা যখন অ্যালজাবরা করব তখন আমি ডিটেলসে বুঝিয়ে দেবো, এটা নিয়ে এখন হেডেক নেওয়ার দরকার নেই। তো এটা গেল আমাদের বেসিক থিওরি। এবার আমি কিছু কয়েকটা অঙ্ক দিচ্ছি করার জন্য, একদম বেসিক অঙ্কগুলো, যাতে তোমাদের যেটুকু সমস্যা আছে ক্লিয়ার হয়ে যায়। এই অঙ্ক দুটো আমাকে করে দাও, ঠিক আছে? সবাই করবে এই অঙ্ক দুটো, এই অঙ্কগুলো সোজা আছে। করে দাও, সবাই করে দাও অঙ্কগুলো, ঠিক আছে? যা পড়িয়েছি এতক্ষণ তাই থেকে আসবে, এর মধ্যে আলাদা করে কিচ্ছু না, একদম সোজা।
অভিজিৎ তোমার ভুল হয়েছে, 14 কি করে হবে? অভিজিৎ তোমার ভুল হয়েছে, 14 কি করে হয়? অপশনগুলো ভুল আছে বলে আমি অপশন কেটে দিলাম, ঠিক করে দেখো। দেখো আমাদের, দেখো কি বলা হচ্ছে, অ্যান্টাসিডেন্ট 72 মানে 3 ইউনিট ইজ ইকাল টু 72 আমার কোশ্চেনে বলা হয়েছে। দেন কনসিকুয়েন্ট কত চা হয়েছে, মানে 4 ইউনিট ইজ ইকাল টু, তাহলে 1 ইউনিট ইজ ইকাল টু 24। তো 4 ইউনিট ইজ ইকাল টু কি হবে, 4 ইন্টু 24, 96। ঠিক আছে, পরেরটা তোমাদের সবার কাছ থেকে অ্যান্সার পাচ্ছি না কেন বলো তো? এগুলো তো সোজা জিনিসই। আমাদের তিনেরটা দেখো, 1.5:x ডাবল ইস টু 5:8, এটা আমাদের দেওয়া আছে, বা প্রপোর্শন 5:8। এটার মানে কি, তাহলে 1.5/x, এইটা যা ভ্যালু দেবে 5/8ও তাই ভ্যালু দেবে, আমাদের এটাই মানে। ঠিক আছে, যদি এটা তুমি এবার কাটাকাটি করো তাহলে এখানে 0.3 আসছে, আমি কিছুতে যাচ্ছি না। এক্স ইজ ইকুয়াল টু কি আসবে, 3/24, 2.4। ঠিক আছে, হ্যাঁ এগুলো অপশনগুলো, মানে এই নোটগুলো অ্যাকচুয়ালি কালকে রাত জেগে জেগে বানিয়েছিলাম, তো দিয়ে আমার ঠিকঠাক করা হয়নি। ঠিকঠাক করা হয়নি বলতে, হয়তো এখানে 1.5-এর জায়গায় হয়তো অন্য কিছু ছিল। ঠিক আছে, ডিজিটগুলো আমার ভেরিফাই করে নেওয়া হয়। কারণ রেশিও প্রপোর্শনে, মানে আমি যে বইটা থেকে তোমাদের অ্যাকচুয়ালি 2-3টে বই ফলো ফলো করি, এগুলোতে বেসিক কনসেপ্ট নিয়ে অত বেশি নাড়াঘাটা নাই, মানে ওগুলো একটু অ্যাডভান্স লেভেলের বই, তো বেসিক জিনিস নিয়ে নাই, এই জিনিসগুলো ওখানে ছিল না। এগুলো অন্য এগুলো আর এস আগরওয়াল থেকে নেওয়া হয়েছে, যে বেসিক কনসেপ্টটাও দরকার সেই জন্য। ঠিক আছে, তো এটা গেল তিনেরটার। এবার দুইয়ের অঙ্কগুলো যেগুলো ছিল, যেগুলো আমি একটু আগে বোঝাচ্ছিলাম, এগুলো আমাকে করে দাও। দেখো প্রত্যেকটা অঙ্ক সোজা আছে, আর প্রত্যেকটা অঙ্ক পারবে তোমরা, প্রত্যেকটা অঙ্ক। দেখো প্রত্যেকটা অঙ্ক সোজা আছে, যা পড়েছি আমরা তাই নিয়েই আছে। অনিন্দিতা তোমার কি অসুবিধা হচ্ছে? টুইঙ্কেল তোমার অ্যান্সার নেই কেন? আর শুভ তোমার হচ্ছে ভাই? আচ্ছা আচ্ছা, এবার করবে এবার। হ্যাঁ, আচ্ছা এবার কোনো অপশনই দেওয়া নেই, ঠিক আছে, এবার কোনো চাপ হবে না। দেখো আমি জলদি বলে দিচ্ছি, এখানে আমাদের ফোর্থ প্রপোর্শন চেয়েছে, তার মানে কি 4/9 ইজ ইকুয়াল টু 12/x। এই তো ফোর্থ প্রপোর্শন, মানে এটাই, মানে এখানে এক্স আছে আর একটা টার্ম, এটা ধরলাম। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে 3 আসবে। তাহলে এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু কি আসছে, 3×9 = 27 আসছে। তাহলে এটা গেল আমাদের এক একটা অ্যান্সার। দুয়েরটায় দেখো কি বলা হয়েছে, ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শন। তার মানে 16/36 ইজ ইকুয়াল টু 36 কি হবে, এক্স হবে, এটাই থার্ড প্রপোর্শন। তাহলে এটা 4 দিয়ে কাটাকাটি করলে 9, এটাও 4 দিয়ে কাটাকাটি করলে 9। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে কি আসছে, এক্স এর ভ্যালু আসছে 9×9 = 81। এটা গেল গেল আমাদের দুইয়েরটার অঙ্ক। বুঝলাম, ঋতু বুঝতে পারলাম। পরেরটাই দেখবো, ফাইন্ড দ্য মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন মানে হচ্ছে মাঝেরটা,
তার মানে 0.08 বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই 0.18, এটাই আছে আমাদের। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আসছে আমাদের 8 ইন্টু 18 বাই 4টে জিরো আসছে এই। এক্স এর ভ্যালু কি আসবে এখান থেকে 4টে মানে টোটালটা রুট ওভার করতে হবে। তাহলে 8 ইন্টু 18 বাই, একটু জুম করে নেবে, বুঝতে পারলে তো, কারণ আমি এই পেজেই ধরাতে চাইছি যাতে, কারণ এই সিটটা যখন দেবো পরের জন্য সুবিধা হয় তোমাদের। এই এক্স এর ভ্যালু কি আসছে আমাদের এখান থেকে 8 দুগুণ 16 মানে 4 বেরিয়ে আসবে, আর এদিক থেকে 9 থেকে 3 বেরিয়ে আসবে, আর নিচে 100 আসবে। তাহলে এক্স এর ভ্যালু কি আসছে 0.12 আসছে। ঠিক আছে, এটা ছিল আমাদের, এই পেজে মনে হয় ধরবে না, আমি বলে দিচ্ছি। এটা ছিল আমাদের 3 নাম্বারটা সলিউশন। ফাইন্ড দ্য কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও তো খুবই সোজা। কম্পাউন্ড রেশিও যদি তোমাকে বার করতে বলে তাহলে 2 গণিত 6 গণিত 11 ইস টু 3 গণিত 11 গণিত 2। এই 11 11 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 3 দুগুণ 6, 6 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 2:1। এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড রেশিও। বুঝতে পারলাম এখনো অবধি যে 4টে অঙ্ক হলো, কারো কোথাও ডাউট আছে? কারো কোথাও ডাউট আছে? ডুপ্লিকেট রেশিও যেটা দেখবো, ডুপ্লিকেট রেশিওতে আমাদের কি হয়, ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে আমাদের যে এদের স্কোয়ার করতে হয়। ডুপ্লিকেটের স্কোয়ার হয়, তাহলে 4-এর স্কোয়ার করলে 16, 9-এর স্কোয়ার করলে 81। সাব ডুপ্লিকেট রেশিও বলা হয়েছে। সাব ডুপ্লিকেট রেশিও মানে কি, স্কোয়ার রুট করতে হবে। তাহলে 16-র স্কোয়ার রুট করলে 4, আর 25-এর স্কোয়ার রুট করলে 5। এটা হচ্ছে সাব ডুপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও মানে হচ্ছে কিউব করতে হবে, তাহলে 4-এর কিউব ইজ টু 5-এর কিউব, তার মানে হচ্ছে 64 আর হচ্ছে 125, এই আসছে। আর এবারেরটা কি ছিল, ফাইন্ড দ্য সাব ট্রিপ্লিকেট রেশিও। সাব ট্রিপ্লিকেট রেশিও আমাদের চেয়েছে। সাব ট্রিপ্লিকেট রেশিও কিভাবে বেরোবে, কিউব রুট করে। কিউব রুট অফ 27 ইজ টু কিউব রুট অফ 125। দেখো আমাদের স্কোয়ার রুট ছিল তখন দুটো থেকে একটা নিচ্ছিলাম, কিউব রুট মানে হবে 3টে থেকে একটা। তাহলে এখানে 3 গণিত 3 গণিত 3, 3টে 3 গুণ আছে, এখানে 3টে 5 গুণ আছে, তাহলে 3টে থেকে একটা বেরোবে 3, এখানেও 3টে থেকে একটা বেরোবে 5। তাহলে সাব ট্রিপ্লিকেট রেশিও আসছে 3:5। বুঝতে পারলাম সবাই? বুঝতে পারলাম? আচ্ছা, কারো কোথাও সমস্যা আছে, কারণ এবার ক্লাসটা শেষ করবো ওই জন্য জেনে নিচ্ছি। কারো কোথাও সমস্যা আছে? বেশ, কারো কোথাও কোথাও সমস্যা নেই, তাহলে আমি এবার ক্লাসটা এন্ড করব। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকলো। তোমাদের নেক্সট পড়া হবে, তোমাদের নেক্সট পড়া, তোমাদের নেক্সট পড়া কবে হবে, আজকে কি বার, আজকে হচ্ছে তোমাদের কি বার আজকে, বৃহস্পতিবার। তো তোমাদের নেক্সট পড়া হবে এর দিন, শুক্রবার নাকি শনিবার, শনিবার।